আমরা আমাদের লাস্ট ক্লাসে অর্থাৎ আমার লাস্ট ভিডিওতে আমরা কি করেছি না বোরের পরমাণু মডেল এবং তার বিস্তারিত জেনেছি। তা বোরের এই পরমাণু মডেলে আমরা কিন্তু একাধিক সাফল্য পেয়েছি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কি না নিউক্লিয়াসের বাইরে একটা সুস্থিত এবং নির্দিষ্ট কক্ষপথ বোরের এই মডেল থেকে আমরা পেয়েছি এবং সেই নির্দিষ্ট সুস্থিত কক্ষপথকে বোঝানোর জন্য বোর একটি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর অবতারণা করেছেন। দুই, ওই নির্দিষ্ট এবং সুস্থিত কক্ষপথে আমরা যে ইলেকট্রনের শক্তির রাশিমালা সেটাও পেয়েছি এবং ওই নির্দিষ্ট কক্ষপথের দূরত্ব নিউক্লিয়াস থেকে কত অর্থাৎ এনতম কক্ষপথের ব্যাসার্ধ যে কিভাবে নির্ণয় করতে হবে সেটাও পেয়েছি এবং ওই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে ভেলোসিটি সেটাও কিন্তু আমরা বের করতে পেরেছি। তার মানে বুঝতেই পারছো বোরের পরমাণু মডেলের একাধিক সাফল্য রয়েছে। এই একাধিক সাফল্যর পাশাপাশি কিছু ত্রুটিও রয়েছে। কি না বোরের পরমাণু মডেলের প্রথম যদি ত্রুটি ধরা হয় তাহলে বোরের পরমাণু মডেল কেবলমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। দেখো ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য তার মানে কতিপয় আয়ন এবং হাইড্রোজেন পরমাণুর জন্যই কেবলমাত্র বোরের পরমাণু মডেলটা প্রযোজ্য, এছাড়া আর প্রযোজ্য নয়। নাম্বার টু, সবচেয়ে বড় যে ত্রুটি যদি বলা হয় তাহলে সেটা কি না বোরের পরমাণু মডেল টু ডাইমেনশনাল, কিন্তু বাস্তবে পরমাণুর যে গঠনচিত্র সেটা তো টু ডাইমেনশনাল নয়, সেটা কি থ্রি ডাইমেনশনাল। তাহলে থ্রি ডাইমেনশনাল অর্থাৎ বাস্তবে পরমাণুর যে মডেল সেটা কিন্তু বোরের পরমাণু মডেল থেকে আমরা ধারণা পাই না। নাম্বার থ্রি কি না বোর হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সাময়িক ব্যাখ্যা দিতে পেরেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আরও শক্তিশালী ভালো ফাইন স্পেকট্রোস্কোপির মাধ্যমে দেখলাম বোরের ওই এক একটি যে রেখা বর্ণালী সেগুলো আরও স্প্লিট করছে, তার কিন্তু ব্যাখ্যা বোর দিতে পারেননি। তারপরে কি তারপরে বোরের পরমাণু মডেল থেকে আমরা এটা পেয়েছি যে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থান করতে পারে। এটা কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অর্থাৎ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে একমত হয় না। তাহলে এই সকল ত্রুটি থাকার জন্যই পরবর্তী ক্ষেত্রে পরমাণুর মডেল নিয়ে আমাদের সামনে আসেন বিজ্ঞানী সমারফেল্ড। ঠিক আছে, চলো আজকে সমারফেল্ড সম্পর্কে একটু জেনে নিই। সমারফেল্ড প্রথমেই কি উপস্থাপনা করেন না বোর বলেছিলেন যে ইলেকট্রনের এই নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। সমারফেল্ড বলছেন যে বৃত্তাকার এবং উপবৃত্তাকার দুই প্রকারের কক্ষপথই কিন্তু হতে পারে নিউক্লিয়াসের চারপাশে। চলো দেখে নিই। সমারফেল্ড এখানে একটি উপবৃত্তাকার কক্ষপথ নিয়েছেন, এই হচ্ছে সেই উপবৃত্তাকার কক্ষপথ এবং সেই উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে আমরা দেখো নিউক্লিয়াসকে দিয়েছি এবং এখানে ইলেকট্রনকে দিয়েছি। এই উপবৃত্তাকার কক্ষপথের এইটাকে আমরা বলছি কি মেজর অ্যাক্সিস, যাকে আমরা প্রকাশ করে থাকি এ দ্বারা, আর এটাকে আমরা বলছি মাইনর অ্যাক্সিস, যাকে আমরা প্রকাশ করে থাকি বি দ্বারা। ক্লিয়ার হয়েছে? এখন এই উপবৃত্তাকার কক্ষপথে এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে ফোকাসে রেখে এইরকমভাবে আবর্তন করছে। ঠিক আছে, এরকমভাবে আবর্তন করছে। তাহলে এই অবস্থায় ইলেকট্রনের দুটো জিনিসের পরিবর্তন ঘটে, যেটা বোরের ক্ষেত্রে একটা জিনিসের পরিবর্তন ঘটছিল, সেটা কি না ইলেকট্রনের অবস্থানের কোনো পরিবর্তন ঘটছিল না, কিন্তু অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটছিল। যেমন ধরো বোরের বৃত্তাকার কক্ষপথে আমরা কি দেখেছি, এই হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। তাহলে ইলেকট্রন এরকমভাবে ঘুরলে তার ব্যাসার্ধের কোনো পরিবর্তন ঘটছিল না, ঘটছিল কি ইলেকট্রন সেকেন্ড টাইম গেলে এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটছিল, অর্থাৎ রেডিয়াল অ্যাঙ্গেল আমরা যেটাকে বলছি। কিন্তু সমারফেল্ডের ইলেকট্রিক্যাল পথে দেখো আমরা কি দেখতে পাচ্ছি না এই জায়গায় ইলেকট্রন এবং এই জায়গায় যদি ইলেকট্রন থাকে তাহলে কি দূরত্বের পরিবর্তন ঘটছে নিউক্লিয়াস থেকে, এবং তার পাশাপাশি আর একটা কী ঘটছে না অ্যাঙ্গেলের পরিবর্তন ঘটছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা চিহ্নিত করেছি ফাই। ঠিক আছে, যাকে আমরা বলে থাকি কি রেডিয়াল অ্যাঙ্গেল। এখন এই অবস্থায় ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা কি না এই উপবৃত্তাকার কক্ষপথের স্পর্শক বরাবর অর্থাৎ এই বরাবর। এখন ভেলোসিটি যেহেতু ভেক্টর রাশি তাহলে এর দুটো কোয়ান্টিটি থাকবে, দুটো উপাংশ থাকবে। ঠিক আছে, তাহলে একটা উপাংশকে আমরা বলছি এটাকে বলা হচ্ছে রেডিয়াল মোমেন্টাম এই বরাবর, আর এইটার সাথে পারপেন্ডিকুলার যেটা রয়েছে সেটাকে আমরা বলছি কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই দুটো মোমেন্টামকে বোঝানোর জন্য সমারফেল্ড দুটো কোয়ান্টাম সংখ্যা নিয়ে এসছেন। বোর কী করেছিলেন, একটাই শুধু কৌণিক মোমেন্টাম পেয়েছিলেন এবং তাকে বোঝানোর জন্য কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে এসছেন। সমারফেল্ড যেহেতু দুটো মোমেন্টাম পাচ্ছেন এটাকে বলছে কি রেডিয়াল মোমেন্টাম, যাকে বোঝানোর জন্য নিয়ে এসছেন এন আর
রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, আর এটাকে বলছি কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাকে বোঝানোর জন্য তিনি নিয়েছেন অ্যাঙ্গুলার কোয়ান্টাম সংখ্যা, বা যাকে আমরা অনেক সময় বলে থাকি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে বোঝানোর জন্য কি করছেন কে দ্বারা প্রকাশ করছেন। এখন আমরা এই কে এবং এনের যে রিলেশান সেটা একটু দেখে নেব। সেটা কি না, সেটা হচ্ছে কি এন আর ইকুয়ালস টু 1/√1 মাইনাস এপসাইলন স্কোয়ার মাইনাস 1, যেখানে এই এপসাইলনটাকে বলা হচ্ছে কি এই উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রিকতা বা ইলেকট্রিসিটি। ক্লিয়ার? আবার আমরা এটাও জানি যে 1 মাইনাস এপসাইলন স্কোয়ার ইকুয়ালস টু b/a হোল স্কোয়ার, অর্থাৎ মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের সাথে ইলিপ্টিক্যাল এই যে অরবিটের একটা কি উৎকেন্দ্রিকতার এই সম্পর্কটা আমরা জানি। এইখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, দেয়ারফোর আমরা পাই সেটা দেখো nr/k প্লাস 1 ইকুয়ালস টু a/b। তাহলে এখান থেকে আমরা পাই nr প্লাস k/k দ্যাট ইজ ইকুয়ালস টু n/k, অর্থাৎ এই যে nr অর্থাৎ রেডিয়াল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, এই দুজনের যে যোগফল সেটাই হচ্ছে বোরের কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। ক্লিয়ার? এইটার সাথে আমরা কি পেয়ে যাচ্ছি তাহলে a/b, যেখানে এটাকে আমরা বলছি কি সেমি মেজর অ্যাক্সিস আর বিটাকে কি বলছি সেমি মাইনর অ্যাক্সিস। ক্লিয়ার হচ্ছে? এখান থেকে সমারফিল্ড কী করলেন না, সমারফিল্ড বোরের অরবিটালের পাশাপাশি কিন্তু উপবৃত্তাকার কক্ষপথেরও অবতারণা করেন। চলো আমরা দেখে নিই। দেখো এখানে আমরা বলছি কি n = 3 এর জন্য সমারফিল্ডের উপবৃত্তাকার কক্ষপথ, যখন n এর মান 3 তখন k এর ভ্যালু যদি 3 হয়, আচ্ছা প্রথমেই বলে রাখি এই যে nr এ 0 হতে পারে, কিন্তু k অর্থাৎ অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার এর ভ্যালু কিন্তু কখনো 0 হতে পারে না। ক্লিয়ার হচ্ছে? কারণটা কি, এটা কি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে নির্দেশ করছে, এর ভ্যালু কিন্তু কখনোই 0 হতে পারে না। এর জন্যই আমরা তাহলে কি দেখতে পাচ্ছি না, যখন n = 3 k = 3 তখন হচ্ছে বোরের সেই বৃত্তাকার কক্ষপথ, যখন n = 3 কিন্তু k = 2 তখন সেই বৃত্তাকার কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার হয়েছে, এবং n = 3 যখন k = 1 তখন সে আরও উপবৃত্তাকার কক্ষপথ হয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, যেখান থেকে আমরা ওই যে বোরের তত্ত্ব থেকে যে ফাইন স্পেকট্রোস্কোপির ব্যাখ্যা দিতে পারছিলাম না, সমারফিল্ড কিছুটা হলেও ব্যাখ্যা দিতে পেয়েছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই কীভাবে সেই ব্যাখ্যা। আমরা ধরে নিই n = 3 থেকে n = 2-তে একটি ইলেকট্রন ধরো জাম্প করেছে, এটা বোরের কক্ষপথ থেকে আমরা পাই। তাহলে কি পেলাম, একটা রেখা বর্ণালী। কিন্তু এখন সমারফিল্ডের তত্ত্ব অনুযায়ী n = 3 জন্য আমরা k ভ্যালু কত পাচ্ছি, k = 3, k = 2, k = 1, তাহলে 3টে উপকক্ষপথ পাচ্ছি, তাই না? আর n = 2-র জন্য আমরা কি পাই, k = 2, k = 1, তাহলে এই পেলাম। তাহলে এখন ইলেকট্রন দেখো, তাহলে 3 থেকে 2 এলো, 3 থেকে 1 এলো, 2 থেকে 2 এলো, 2 থেকে 1 এলো, আবার 1 থেকে 2 এলো, 1 থেকে 1 এলো। ঠিক আছে, তাহলে আগে যেটা আমরা একটা রেখা বর্ণালী পাচ্ছিলাম, এখন সেটা আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে সমারফিল্ডের থিওরি অনুযায়ী, না 6টা রেখা বর্ণালী হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে কিন্তু 6টা নয়। এখানে কি করলেন সমারফিল্ড, একটা সিলেকশান রুল দিয়ে দিলেন। কি সেই সিলেকশান রুল, না সিলেকশান রুল হচ্ছে ∆k = ±1 হলেই সেই ট্রানজিশানটা অ্যালাউড, ALLOWED অ্যালাউড, আর বাকি সব নন অ্যালাউড। অর্থাৎ যে কেবলমাত্র ∆k ±1 এইটা মেনটেন করবে সেই ট্রানজিশানগুলো কি হবে, অ্যালাউড হবে। তাহলে আমরা দেখে নিই চলো কোন ট্রানজিশানটা অ্যালাউড। তাহলে দেখো 3 থেকে 2 আসলে তাহলে ডিফারেন্স কত, 3 - 1 2, তাহলে কত 1, তার মানে এটা অ্যালাউড। 3 থেকে যদি 1 আসে তাহলে ডিফারেন্স কত 2, তার মানে এই ট্রানজিশান অ্যালাউড নয়। তারপরে কি
2 থেকে যদি 2-এ আসে তাহলে ডিফারেন্স কত 0, তাহলে এই ট্রানজিশানটা অ্যালাউড নয়। কারণটা কি সিলেকশন রুল কি বলছে ডেল কে প্লাস মাইনাস 1। তারপরে দেখো 2 থেকে 1-এ আসছে ডিফারেন্স কত 1, তাহলে এটা অ্যালাউড। তারপরে কি 1 থেকে 2-এ আসছে ডিফারেন্স কত 1, তার মানে এটা অ্যালাউড। 1 থেকে 1-এ যাচ্ছে ডিফারেন্স কত 0, তার মানে এটা অ্যালাউড নয়। তার মানে দেখো আমরা 3টে অ্যালাউড পেয়েছি আর 3টে নন অ্যালাউড পেয়েছি। তাহলে বিজ্ঞানী সমারফিল্ড বলছে কেবলমাত্র এই অ্যালাউডগুলোই আমরা পাবো বর্ণালী হিসাবে, আর এই নন অ্যালাউডগুলো কিন্তু অর্থাৎ ওইখান থেকে এইখানে ইলেকট্রনের কোনো ট্রানজিশন আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? অর্থাৎ বোরের পরমাণু মডেল যেটাকে আমার একটা রেখা বর্ণালী দেখাচ্ছিল, সমারফিল্ডের পরমাণু মডেল সেখানে কি দেখালো 1 2 3, 3টে রেখা বর্ণালী পেয়ে যাচ্ছি আমরা। অর্থাৎ বোরের পরমাণু মডেলের যে ত্রুটি সেটা সমারফিল্ডের পরমাণু মডেল কিছুটা হলেও কী করলো ওভারকাম করলো, এবং এখান থেকেই আমরা একটা নতুন কোয়ান্টাম সংখ্যা পেলাম যার নাম কি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। পরবর্তী ক্ষেত্রে আমরা এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা যাকে আমরা বলছি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, এই অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিভাবে তিনি বের করলেন না, সেটা হচ্ছে কি না L ইকুয়ালস টু K মাইনাস 1, L ইকুয়ালস টু কি K মাইনাস 1। এবারে দেখো এখানে যখনই কে যখন 1 হয়ে যাচ্ছে তখন এল ভ্যালু কত হচ্ছে 0, তখনই আমরা পাচ্ছি কি এল ইকুয়ালস টু 0 হলে আমরা সেটাকে বলছি এস, এল ইকুয়ালস টু 1 হলে আমরা সেটাকে বলছি পি, এল ইকুয়ালস টু 2 হলে আমরা সেটাকে বলছি ডি, এল ইকুয়ালস টু 3 হলে আমরা সেটাকে বলছি কি এফ। অর্থাৎ এই যে পি কক্ষ, এস কক্ষ, পি কক্ষ, ডি কক্ষ এবং এফ কক্ষ, অর্থাৎ নতুন যে কক্ষপথের অবতারণা সেটা কি সমারফিল্ডের হাত ধরেই ঘটেছে। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে আর কক্ষপথ বলবো না, এগুলোকে আমরা বলবো কি সাবসেল বা উপকক্ষপথ। ক্লিয়ার? সেটা যাব পরে। আমরা চলে এসেছি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ক্লিয়ার? এখন বোরের যে পরমাণু মডেল সেখানে দেখো এই হাইজেনবার্গ প্রিন্সিপালের সঙ্গে মতবিরোধ হয়, অর্থাৎ সেটা কিন্তু বোরের পরমাণু মডেলে একটা বড় ত্রুটি আমরা ধরে নিয়েছি। কারণ কি না বোরের পরমাণু মডেল থেকে আমরা হাইজেনবার্গের এই আনসার্টেনটি প্রিন্সিপালকে ব্যাখ্যা দিতে পারিনি বা দিতে পারেননি, বোর দিতে পারেননি, তাই না? তা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা কি প্রথমে আগে জেনে নেওয়া যাক। সেটা কি না ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন সাইমালটেনিয়াসলি বোথ the position and momentum of an microparticle accurately। তাহলে বলা হচ্ছে কি না কোনো একটি মাইক্রোপার্টিকেল অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু, পরমাণু বা ইলেকট্রন যেগুলোকে আমরা বলে থাকি, এগুলোকেই বলছি কি মাইক্রোপার্টিকেল, মাইক্রো ওয়ার্ল্ড, ঠিক আছে? সেই ওয়ার্ল্ডের যে পার্টিকেল সে যদি মুভমেন্ট করে অর্থাৎ গতিশীল হয় তাহলে তার অবস্থান এবং ভরবেগ দুটোকেই একই সঙ্গে অ্যাকুরেটলি কখনোই নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু বোরের যে পরমাণু মডেল বা তত্ত্বে আমরা কি পেয়েছিলাম দেখো একটু দেখে নিই। সেখানে আমরা পেয়েছিলাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, যেখানে তার কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু পেয়েছিলাম nh/2π। তার মানে তার ভরবেগটাকে আমরা সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হয়েছি। 2, এই ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটা দূরত্বে অর্থাৎ rn-তম কক্ষপথের যে ব্যাসার্ধ তার রাশিমালাও নির্ণয় করতে পেরেছি। হাইজেনবার্গ এটাই বলছেন না ইট ইজ ইম্পসিবল, ঠিক আছে? তাহলে হাইজেনবার্গের প্রিন্সিপাল থেকে আমরা কি পাই না ডেল এক্স এটা পজিশনের জন্য আর ডেল পি ফর মোমেন্টামের জন্য, তাহলে আমরা পাই h/4π। এখান থেকে দেখো এই যে ভ্যালুটা অর্থাৎ ডেল এক্স ডেল পি ইকুয়ালস টু যদি আমরা h/4π করি, এই যে ভ্যালুটা এটা কি কনস্ট্যান্ট ভ্যালু। কেন কনস্ট্যান্ট ভ্যালু না এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, 4 একটা নির্দিষ্ট মান আর পাই এর মান তো একটি নির্দিষ্ট, সেটা কি 3.14। তাহলে এখান থেকে আমরা পাই ডেল এক্স ইনভার্সলি প্রপোর্শনাল ডেল পি, অর্থাৎ ডেল এক্স যদি কোনো একটা মাইক্রোপার্টিকেলের জন্য অ্যাকুরেট হয়, যদি অ্যাকুরেট হয় তাহলে ডেল পি মাইক্রোপার্টিকেলের জন্য কি হবে ইনঅ্যাকুরেট হবে। অর্থাৎ ডেল এক্স টেন্স টু 0 হলে ডেল পি টেন্স টু ইনফিনিটি। অর্থাৎ আমি যদি
কণাটার অবস্থান সঠিকভাবে বলতে পারি, তাহলে তার মোমেন্টাম অ্যাকুরেটলি বলতে পারবো না। ক্লিয়ার হচ্ছে? এটাই হচ্ছে হাইজেনবার্গ বলতে চাইছেন। কিন্তু বোরের পরমাণু মডেল কিন্তু অন্য কথা বলছে। এই কারণেই বোরের পরমাণু মডেলের একটা অন্যতম ত্রুটি হিসাবে আমরা এটা পেয়েছি, ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থিওরি। খুব সহজ এই থিওরি। সেটা কি না, দেখো এর আগে পর্যন্ত আমরা ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব থেকে কী পেয়েছিলাম না, আলোর কণাধর্ম রয়েছে, আর ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে কী পেয়েছিলাম না, আলোর তরঙ্গ ধর্ম রয়েছে। এবারে ডি ব্রগলি কী করেছেন না, ইলেকট্রনেরও কেবল এই কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটোই দেখা যায়, সেটাই তিনি কী করেছেন, এস্টাবলিশ করেছেন। চলো কীভাবে করেছেন একটু দেখে নিই। না, আইনস্টাইনের ইকুয়েশান থেকে আমরা কি পাই, ই ইকালস টু এমসি স্কোয়ার, আর ম্যাক্স প্লাঙ্কের ইকুয়েশান থেকে আমরা কি পাই, ই ইকালস টু এইচ নিউ। বিজ্ঞানী ডি ব্রগলি কী করেছেন না, এই দুটো ইকুয়েশানকে সমান করে দিয়েছেন। কি না, এমসি স্কোয়ার ইকালস টু এইচ নিউ, বা আমরা পেতে পারি কি, এমসি স্কোয়ার সমান এইচ ইন্টু নিউ মানে কি, সি বাই ল্যামডা। তাহলে দেখো সি স্কোয়ার সি কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে পাচ্ছি, বা আমরা পাই এমসি ইকালস টু এইচ বাই ল্যামডা, অর ল্যামডা ইকালস টু এইচ বাই এমসি, যেখানে সিটাকে আমরা বলছি কি ভেলোসিটি অফ লাইট, আর এমটাকে কি বলছি, মাস অফ ইলেকট্রন। তাহলে এখানে আমরা ইলেকট্রনের ভর বললে, ইলেকট্রনের গতিবেগ বললে কি বলবো, এমভি, যেটাকেই আমরা প্রকাশ করছি এইচ বাই পি, অর্থাৎ ল্যামডা ইকালস টু এইচ বাই পি। এই ইকুয়েশনের মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কার সাথে রিলেটেড না, ভরবেগের সাথে রিলেটেড। তাহলে ল্যামডা তরঙ্গ ধর্মকে প্রকাশ করে, আর ভরবেগ কীটাকে প্রকাশ করে না, কণা ধর্মকে প্রকাশ করে। অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম একই সঙ্গে থাকে বলে তাই আমরা বলে থাকি কি ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থিওরি। ক্লিয়ার? এখন এই ডি ব্রগলির থিওরির আরও একটা বড় সাফল্য রয়েছে। সেটা কি না, ডি ব্রগলির থিওরি থেকে আমরা বোরের যে তত্ত্ব, পরমাণুর যে মডেলের যে তত্ত্ব, সেটাকেও কিন্তু আমরা কি প্রতিষ্ঠা করতে পারি। চলো দেখে নিই কীভাবে। না, ডি ব্রগলি ভাবছেন নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন আবর্তন করে, ইলেকট্রন যেহেতু সাব অ্যাটমিক পার্টিকেল বা মাইক্রো পার্টিকেল, তাহলে সে কি তরঙ্গ আকারে আবর্তন করবে। ঠিক আছে? তাহলে এই রকম তরঙ্গর মধ্য দিয়ে যদি ইলেকট্রন এই বোরের বৃত্তাকার কক্ষপথকে আবর্তন করে, তাহলে দেখো এই পরপর দুটো হাম্পের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি কি ল্যামডা, এবং এই বৃত্তাকার কক্ষপথের পরিধি কত, 2πr। তার মানে এখানে কত সংখ্যক ল্যামডা রয়েছে, n সংখ্যক ল্যামডা রয়েছে। তাহলে আমরা বলতে পারি n ল্যামডা ইকালস টু 2πr। ক্লিয়ার? এবার দেখো একটু আগেই আমরা ল্যামডা ইকালস টু কী পেয়েছি, এইচ বাই 2π। এটা কি ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থিওরি থেকে। সেই ল্যামডার জায়গায় সেই মানটা যদি বসিয়ে দিই আমরা, n ইন্টু এইচ বাই পি ইকালস টু 2πr। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এইটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি, n ইন্টু এইচ বাই 2π দ্যাট ইজ ইকালস টু পি আর। আর দেখো আমরা লিখতে পারি n ইন্টু এইচ বাই 2π ইকালস টু এম ভি আর, যেহেতু পি সমান কি এম ভি মোমেন্টাম। একটু আগেই দেখো পি সমান কি এম ভি। তাহলে এটা কি বোরের পরমাণু মডেলের স্বীকার্য, অর্থাৎ কৌণিক ভরবেগ এইচ বাই 2π এর সরল গুণিতক। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা একটা প্রবলেমে চলে এসেছি। সেটা কি, একটি ইলেকট্রন যার গতিবেগ আলোর গতিবেগের 1/10 ভাগ, তাহলে ইলেকট্রনটির ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য গণনা করো। খুব সোজা, এই ধরনের প্রবলেম তোমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে আমরা কী করবো, ডেটাটাকে আগে কালেক্ট করবো। তাহলে দেখো ভেলোসিটি অফ লাইট আমরা কী জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে তার 1/10 ভাগ হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। তার মানে ভি সমান আমরা কি লিখতে পারি, অতএব ভি সমান 3 × 10⁷ মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা ডি ব্রগলির ওয়েভ লেন্থ বের করব। তার মানে ল্যামডা ইকালস টু এইচ বাই পি দ্যাট ইজ ইকালস টু এইচ বাই এম ভি, যেখানে এমটা কি ইলেকট্রনের মাস আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। তাহলে আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, মাসটা কত, 9.11 × 10⁻³ কেজি ইন্টু ভেলোসিটি কত, 3 × 10⁻³
7 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে আসছে 2.425 ইন্টু 10⁻11 মিটার, দ্যাট ইজ ইকালস টু 0.2425 অ্যামস্ট্রং। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না, শুধু কি ডেটা বসিয়ে ইকুয়েশানে পুট করা।